আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। তফসিল ঘোষণায় সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানালো জামাত। নির্বাচন আয়োজনে নিরপেক্ষতার ঘাটতি দেখছে এনসিপি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা। 3 উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দপ্তর পুনর্বণ্টন। ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর রহমান ও তথ্যে সৈয়দা রিজওয়ানা। নির্বাচন সহজ হবে না, সতর্ক না থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বললেন তারেক রহমান। সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি। আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান। রাজনৈতিক প্রভাবমুক্ত হল বিচার বিভাগ, আইন উপদেষ্টা। এবং শ্বাসরুদ্ধকর 32 ঘণ্টা পর গভীর নলকূপ থেকে জীবিত উদ্ধার করা হল 2 বছরের শিশু সাজিদকে। চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। বলেন, দৃঢ়তা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে ইসি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের ট্রেনে উঠল দেশ। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে 29 ডিসেম্বরের মধ্যে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে আয়োজন নতুন এক অভিজ্ঞতা। একই সাথে 2 ভোট আয়োজনে 1 ঘণ্টা সময় বাড়ানো হয়েছে ভোট গ্রহণের। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসেবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সিইসি জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা ও জবাবদিহিতা বাড়াতে দীর্ঘ 1 বছর কাজ করেছে ইসি। এবার পোস্টাল ব্যালটকে কার্যকর করতে তার কমিশনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটার সংখ্যা প্রায় 13 কোটি। ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।
গণভোট ও সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। 2014 সাল থেকে টানা বিতর্কিত, অগ্রহণযোগ্য আর একতরফা নির্বাচনের কারণে জনগণের রায়ের প্রতিফলন হয়নি বিগত 3 সংসদ নির্বাচনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আর তফসিল ঘোষণার মাধ্যমে সেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। এখন দেখার বিষয়, ইতিহাসের সেই ভালো নির্বাচনের রেকর্ড তৈরিতে কতটা কার্যকর ভূমিকা পালন করে রাজনৈতিক দল, সরকার আর নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে। অন্যদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ঘাটতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটি ভাবে সন্তুষ্ট। শব্দের একটা দিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। আগামী 2026-এর 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। নির্বাচন যেটা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম, এটি একটি লন্ডন ডিলের মধ্য দিয়ে হয়েছিল। এটা যদি দেশে ঘোষণা হতো, বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে, সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করায় শূন্য হওয়া 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কয়েকটি সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের রায় নির্বাচন কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন সিনিয়র এসি সচিব আক্তার আহমেদ। ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের রায় পাওয়ার পর সংশ্লিষ্ট আসনগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রশাসনের রদবদল সহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 300 সংসদীয় আসনের সীমানার গেজেট গত 10 সেপ্টেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করা হয়, আর গাজীপুরে একটি আসন বাড়িয়ে 6টি করা হয়। ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এসব সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় বিরোধ, যা গড়ায় উচ্চ আদালতে। করা হয় প্রায় 3 ডজন মামলা। এর মধ্যে বেশ কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ ঘোষণা করে আদালত। রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিংয়ে সীমানা সংক্রান্ত আদালতের অভিযোগ গ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনারা যদি বলেন, তাহলে
এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। ইসি সচিব আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি সহ বেশ কিছু পরিপত্র এরই মধ্যে তৈরি করা হয়েছে। তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব। যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। রদবদল একটা চলমান প্রক্রিয়া, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন। প্রবাসে আনুমানিক 1,05,00,000 ভোটার আছেন তথ্য দিয়ে আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এ পর্যন্ত 3,10,414 জন নিবন্ধন করেছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অনেকে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে বিএনপি বাস্তবতা নিরিখে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ নয়। সতর্ক না থাকলে হুমকির মুখে পড়বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় ধারাবাহিকভাবে নেতাকর্মীদের সামনে তুলে ধরা হচ্ছে খাত ভিত্তিক পরিকল্পনার রূপকল্প। পঞ্চম দিনের কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই আসছেন তারেক রহমান, তার নেতৃত্বে বদলে যাবে দেশ। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ। আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সব শ্রেণীর মানুষের জন্য সুযোগ তৈরি করতে চায় বিএনপি। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণ অবশ্যই বিএনপিকে সুযোগ দেবে আশা প্রকাশ করেন তিনি। 1 বছর 1.25 বছর আগে যে কথাটি বলেছেন যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। আমি বিশ্বাস করি মানুষ আমাদেরকে সুযোগ দিবে। কেন দিবে না? যখন তারা দেখবে যে হ্যাঁ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা আছে। সমর্থন পেতে অনেকে অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে উল্লেখ করে আস্থা অর্জনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা সস্তা জনপ্রিয়তার জন্য বলে তারাই কিন্তু অবাস্তব কথা বলে দেয়। আমরা অবাস্তব কথা বলিনি, আমরা করব বলিনি, আমরা পরিকল্পনা নিয়েছি। অন্যরা কিন্তু কারণ নাম আমি বলছি না, কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা, আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে এত সঠিক এবং সত্য এবং বাস্তব ধর্মী বিষয় আছে, এই যে কাগজগুলো বাস্তব, এর মধ্যে যা আমরা উল্লেখ করেছি, যা আমরা করতে চাই, এগুলো এত কঠিন কাজগুলো কঠিন, কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা করতে পারবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সর্বোচ্চ আদালতের রায়ের 26 বছর পর যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়ের। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় উদ্বোধন করে আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীর সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সচিবালয়ের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত হল বিচার বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করতে 1995 সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের তখনকার মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা। এর প্রেক্ষিতে 1999 সালে আপিল বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়।
অনেক চড়াই উতরাই পেরিয়ে 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ, কিন্তু আলাদা সচিবালয় গঠন করেনি কোনো সরকার। আপিল বিভাগের ওই রায় বাস্তবায়নে গত 30 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে বর্তমান সরকার। পরদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ইতোমধ্যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগের জন্য 489টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন 4 এর দ্বিতীয় তলার 2টি কক্ষে আপাতত সচিবালয়ের কার্যক্রম চলবে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সচিবালয় প্রতিষ্ঠার পর এখন থেকে আর রাজনৈতিক সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারবে না। আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। কিছু কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন উনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার অফিস উদ্বোধন করেন প্রধান বিচারপতি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করার রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। গত 26 নভেম্বর জোটবদ্ধ নির্বাচনে নিজ প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মমিনুল ইসলাম। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের শরিক যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেত। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বাণিজ্যিক আদালত গঠন অধ্যাদেশ সহ 3টি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব নতুন অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। সভায় জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরের রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোজায় দাম সহনীয় রাখতে খেজুর আমদানির উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 36 জনের পরিবারকে 20 লাখ টাকা করে সহায়তা দেবে সরকার। আহতদের ক্ষতিপূরণের পাশাপাশি নিশ্চিত করা হয়েছে চিকিৎসা সেবা। সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের 20% ভাতার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এর মধ্যে 4 জনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। আন্দোলনের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দাবি না মানলে রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 20% ভাতার দাবিতে আন্দোলন করছে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর থেকেই নিরাপত্তা বাড়ানো হয় সচিবালয়ে। দুপুরের পর থেকেই সচিবালয়ে জড়ো হতে থাকে কর্মকর্তা কর্মচারীরা। বিকেলের মধ্যেই প্রজ্ঞাপনের দাবি করা হয়, না হলে রোববার থেকে কর্মবিরতির হুমকি দেন তারা। আমরা কর্মচারীরা যখন কোনো একটা জিনিসের জন্য দাবি জানাই তখন রাষ্ট্রে টাকা থাকে না, ফান্ড থাকে না, এটা থাকে না, সেটা থাকে না। আগামী সপ্তাহ থেকে লাগাতার সমস্ত মন্ত্রণালয়ে কর্মবিরতি এবং টোটালি কর্ম থেকে যাতে সবাই বিরত থাকে। এ সময় পুলিশের পক্ষ থেকে মিছিল মিটিং করতে নিষেধ করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রব্বানী সহ 4 জনকে। আমরা এই অন দ্য স্পট
4 জনকে গ্রেপ্তার করেছি, এটা আপনারাও দেখেছেন। আর এখানে বাকিরা, এবং এই বিষয়ে আমরা আসলেই যাচাই বাছাই করে দেখব কার কতটুকু দায় দায়িত্ব রয়েছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সেখানে যখন আপনি বিশৃঙ্খলার চেষ্টা করেন, তখন অবশ্যই আইন তার নিজস্ব পথে চলবে। আমরা আইনানুগ ব্যবস্থা, তিনি যেই হন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, আইন যিনি ভঙ্গ করবেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে বুধবার 20% সচিবালয় ভাতার দাবিতে নজিরবিহীনভাবে প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তৎকালীন ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে হামলা এবং নির্যাতন হয়েছিল। ওই নির্যাতন ও হামলার ঘটনায় মাকসুদ কামাল, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং ঢাবির তৎকালীন প্রশাসনে যারা ছিলেন তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করেছেন ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের 2 মামলায় জবানবন্দি দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরও জবানবন্দি দেন ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। জবানবন্দিতে তারা জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ সাবেক ভিসি মাকসুদ কামালকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, তবে কোনোভাবেই তাকে মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে রক্ষা করা যাবে না। সাদ্দাম, ইনান তারা প্রকাশ্যে এই হামলা সংগঠিত করেছে, আর তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে, পথ বাতলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল। ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে, ঠিক একই কায়দা, তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল গং যারা ছিল, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং সকল এভিডেন্সগুলো আমাদের হাতে আছে। আমরা সেই এভিডেন্সগুলো আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েছি। 1 বছরের মধ্যে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সেজন্য নির্বাচিত সরকার 5 বছর দায়িত্ব পালন করে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও আইনগত বেশ কিছু সংস্কার করেছে, যা পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবে। 71 সাল থেকে বাংলাদেশকে নিয়ে শুরু হওয়া ষড়যন্ত্র আজও শেষ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা 8 আসনে ধানের শীষের পক্ষে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণের সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে সব ষড়যন্ত্রের জবাব দেবে বিএনপি। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন দাবি করে মির্জা আব্বাস আরও বলেন, ভোটে জয়লাভ করে মানুষের জন্য কাজ করবে বিএনপি। বিএনপি জনগণের ভোটে আগামী ইনশাআল্লাহ নির্বাচনে জয়লাভ করবে। বিএনপি ভোটে জয়লাভ করে এদেশের মানুষের সুখ দুঃখের ভার লাঘব করবে এবং এই দেশের মানুষকে আবার নিয়ে নতুন করে দেশকে গড়ার মতো একটা অবস্থা তৈরি করবে। অবশেষে মারা গেল রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে আটকে পড়া শিশু সাজিদ। টানা 32 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জীবিত উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার পর শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু সাজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে 42 ফুট মাটি খনন করে শিশু সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারের পর শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হয় তানোর হাসপাতালে। সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বুধবার দুপুর 2টার দিকে খেলার সময় পরিত্যক্ত গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় 2 বছর বয়সী সাজিদ। তাকে উদ্ধারে টানা 32 ঘন্টা অভিযান চালায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। উদ্ধার কাজে সহযোগিতা করেন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। শিল্পনগরী ফতুল্লা থানা নিয়ে নারায়ণগঞ্জ 4 আসনের পাড়া মহল্লা এখন প্রার্থী সমর্থকদের প্রচারণায় মুখর। ভোটাররা বলছেন, এখানে বিসিক নগরী হওয়া সত্ত্বেও সংকীর্ণ সড়ক, জলাবদ্ধতা আর মশার উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। আসছে নির্বাচনে এ আসন থেকে যিনি জয়ী হবেন তাকে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু।
জেলার 5টি আসনের মধ্যে ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনে 7টি ইউনিয়নে 6,27,000 ভোটার। যানজট, জলাবদ্ধতা, ডেঙ্গু, ধুলাবালি সহ নানা সমস্যায় জর্জরিত আসনটি। এ আসনে জামাতে ইসলামীর প্রার্থী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার এবং এনসিপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও খেলাফত মজলিস সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে। আপনিও জানেন নারায়ণগঞ্জ হচ্ছে ব্যাড ব্র্যান্ডিং এর শহর, মানে নেগেটিভ ব্র্যান্ডিং এর শহর। এটাকে আমরা পজিটিভ ব্র্যান্ডিং এর শহরে আনতে চাই। বড় বড় সন্ত্রাসী যারা মামলা থেকে খালাস পেয়ে এখন বিভিন্ন দলের সাথে, বড় ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে ঘুরেফেরা করছে, এগুলো আমরা কনসার্ন। বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সহ 3 জন এই আসনে মনোনয়ন প্রত্যাশী। এমপি নির্বাচন করার জন্য যারা প্রস্তুত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, আহ্বান জানাই, কিন্তু আপনারা ধানের শীষের বাইরে কেউ যাবেন না এটা বলে আমি আশা করতেছি। নেতাকর্মীরা মনে করছেন জোটের প্রার্থীর জন্য এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশমি প্রার্থী হতে পারেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রিপোর্টার তরিক ইসলাম এখন রয়েছেন ভালুকা সিড স্টোর বাজার এলাকায়। সেখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানবো তার কাছ থেকে। তরিক, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন? সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি এলাকায়। আমরা আজকে সারাদিনে এলাকা ঘুরে বেরিয়েছি, আমরা কথা বলেছি ভোটারের সাথে, কথা বলেছি প্রার্থীর সাথে। আমাদের সাথে এখন কয়েকজন ভোটার রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইব। তফসিল ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনারা নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রার্থীরা আসতেছে, আমাদের সাথে যোগাযোগ করতেছে। ভোট দেওয়ার কেমন প্রার্থী চান আপনারা? প্রার্থীর গুণ থাকবে, আমাদের পাশে থাকবে, আমাদের যোগাযোগ করবে, তথ্য নেবে, আমরা ভালো আছি নাকি আছি, এটাই। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এই বালুকা থানা যাতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ যাতে না থাকে, এইটুকুই আশা করি আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে এই ভালুকার এই এলাকাটা কিন্তু বেশ অনুন্নত, এখনো যোগাযোগ ব্যবস্থার অনেক সমস্যা রয়েছে, পাশাপাশি মাদক এবং চাঁদাবাজি এখানে একটা বড় সমস্যা। তো এখানকার যারা ভোটার যারা রয়েছেন তারা বলছেন আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন সে যেন এলাকার উন্নয়নে কাজ করে, মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে এবং এগুলোই আগামী নির্বাচনে ভোটের ক্ষেত্রে বড় সমীকরণ হিসেবে কাজ করবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। পূর্ব অপরাধের সূত্র ধরে মা মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গৃহকর্মী আয়শা জানায় 2,000 টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে সে। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে গ্রেপ্তার গৃহকর্মী আয়শাকে জিজ্ঞাসাবাদের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। এদিকে গৃহকর্মী আয়শার 6 দিন এবং তার স্বামী রাব্বির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার 72 ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নলসিটি থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এই বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছিল এক ভুক্তভোগী পরিবার। সেই চুরির ঘটনায় পাওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে সাভার ও বরিশালে অভিযান চালিয়ে আয়েশাকে ধরতে ব্যর্থ হলেও পরবর্তীতে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়ি থেকে স্বামী রাব্বি সহ তাকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে পুলিশ জানায় হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2,000 টাকা চুরি করেছিল। এই ঘটনায় তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল নিহত গৃহকর্মী লায়লা আফরোজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। একইভাবে জানা যায় গৃহকর্মীর নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা
তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর আয়েশা ল্যাপটপ এবং স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব। রাজধানী তেজগাঁয়ের লাদেন গলিতে বড় স্ক্রিনে সিএসির জাতির উদ্দেশ্যে ভাষণ ও তফসিল ঘোষণার পর তিনি একথা জানান। পরে ধানের শীষ হাতে আনন্দ মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সাইফুল আলম নীরব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন নাটোর 2 আসনের মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদরে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের সাধুবাদ জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই সরকারকে আমি নাটোরের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই 24 বছর পর নাটোরের বাংলাদেশের জনগণ অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিট নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা দাবি ইনশাআল্লাহ। শিল্প ও কৃষির মিশেলে গড়ে ওঠা ধামরাই ঢাকা 19 আসন নির্বাচনে উত্তাপের ছোঁয়া লেগেছে এখানেও। প্রার্থীদের গণমিছিল, উঠান বৈঠক ও মাইকিং সব মিলিয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। তবে এখনো পর্যন্ত এ আসনে ধানের শীষের পক্ষে মনোনয়ন দেওয়া হয়নি কাউকে। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকার খুব কাছেই প্রায় 307 বর্গ কিলোমিটার নিয়ে গঠিত ধামরাই উপজেলা। এখানে রয়েছে একটি পৌরসভা ও 16টি ইউনিয়ন। 4.5 লাখ ভোটারের এই আসনটির 2/3 মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এ আসনটিতেও এখন বইতে শুরু করেছে ভোটের আমেজ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত। কেউ বাজারে, কেউ কারখানায়, কেউ ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন লিফলেট, দিচ্ছেন উন্নয়নেরও নানা প্রতিশ্রুতি। আমারও ভালোবাসা, গরিব মানুষের লেগে মনে করেন যে খাওয়া পড়া বাইসার লেগে যে ভালো করবো, কাজ করবো, সেই ভালো আমার কাছে। যে সৎ ব্যক্তি ওনাকে আমরা ভোট দিয়ে যাকে সবসময় আমরা পাশে থাকি। দীর্ঘদিনের যানজট সমস্যা, ড্রেনেজ সংকট, যুবকদের মাদকের হাত থেকে রক্ষা, শিল্পাঞ্চলে শ্রমিক নিরাপত্তা এবং গ্রামীণ সড়ক উন্নয়নে যারা ভূমিকা রাখবে তাদের ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। মার্কার থেকে মানুষটাকে যে ঠিক আছে ওনারা গ্রহণযোগ্যতার বেশি, তো ঠিক আছে আমরা ওদিকেই ঝুঁকি। এই ধরনের একটা ভালো সাড়া আমি পাচ্ছি। প্রতিদ্বন্দ্বী হবে, প্রত্যেকে যার যার ইচ্ছা ভোট দেবে, তবে ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে আসবে, এটা আমার আন্তরিক বিশ্বাস ইনশাআল্লাহ। তবে এখনো এই আসনে বিএনপির পক্ষ থেকে কাউকে দেয়া হয়নি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা প্রতিনিয়ত চালাচ্ছেন গণসংযোগ। সকল শ্রেণী পেশার মানুষ, স্বাধীনতার পক্ষের শক্তি, ধানের শীষে আমরা ভোট দেই, এটাই হচ্ছে আমার সকলের কাছে আহ্বান। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহায়তায় আসনটিকে স্মার্ট উন্নয়নের মডেল করে তোলা হবে। খায়রুল ইসলাম, ATN বাংলা, ধামরাই। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সাভারের বাইপাইল এলাকা থেকে সহকর্মী আলী আসগর ইমন জানাচ্ছেন সেখানকার ভোটারদের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী, আর চলতে চলতে আমি চলে এসেছি যমুনা সেতুর ঠিক পূর্ব প্রান্তে। শীত যেমন অনেকটা চেপে বসেছে এই এলাকায়, শীতের মতোই কি নির্বাচনও চেপে বসেছে। চলুন সাধারণ মানুষের কাছ থেকে শুনি। নির্বাচনের মিছিল, মিটিং, পোস্টারিং এগুলো কি দেখছেন? নামে নাই বাবা, পোস্টার দেখছি বাদান, কিন্তু ভোটে চা চাইও নাই। অতটুকু মানুষের মুখে বলা বলি তেমন না, হালকা পাতলা। কেউ কি ভোট চাইতে আসছিল?
না। স্থানীয় মানুষজন বলছে শীত অনেকটা চেপে বসলেও নির্বাচনী আমেজে অতটা জমে ওঠেনি এখনো পুরো এলাকা। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীরা প্রচারণা শুরু করেছে। অন্য কোনো পার্টির কোনো প্রার্থী এখন প্রচারণা এখনো শুরু করেনি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সহযোগিতায় তৈরি সিরিয়াল ভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফায়ার নেসলে পুষ্টি গ্রো প্লাস বাজারে আনলো নেসলে বাংলাদেশ। 5 থেকে 9 বছরের শিশুদের পুষ্টির চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে নেসলে পুষ্টি গ্রো প্লাস। নেসলে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দীপাল আবেই ইউক্রেমা জানান, উন্নত খাদ্যের মাধ্যমে জীবনমান উন্নয়নে তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে BCSIR এর চেয়ারম্যান শামিনা আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বিরাক্কোডি, নেসলে বাংলাদেশ PLC BEO নিউট্রিশন ASM হাফিজুল ইসলাম সহ প্রায় 100 গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার আকস্মিক বন্যার কবলে পড়তে যাচ্ছে সৌদি আরব। দেশটির অধিকাংশ এলাকায় ঝোড়ো হাওয়া সহ মাঝারি ও ভারী বর্ষণ হয়েছে। শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর NCM। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের পাশাপাশি রয়েছে ব্যাপক কুয়াশা। গত 3 বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে। সৌদির বৈরী আবহাওয়ার জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এবার খেলার খবর। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জিয়াউল হক পলাশ সহ উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক বজরুর রহমান রতন। প্রথমবার BPL খেলতে এসেই দেশি বিদেশি ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সংবাদ সম্মেলনে দলটির ব্যবস্থাপনা পরিচালক বজরুর রহমান রতন জানান, সবার মতামত নিয়েই দলের অধিনায়ক নির্বাচন করা হবে। অধিনায়ক হিসাবে এখন 2-3টা চয়েস আছে। এখন আমাদের খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে উনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমরা চেষ্টা করব যে আমাদের সৌম্য সরকার আছে, জাকির আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শেষ হলো দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত দাবা প্রতিযোগিতা। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ স্টেডিয়ামে শেষ হয় 2 দিনের এই প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ডাক্তার আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাইট সেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, টুর্নামেন্টের আয়োজক ডিসেবলড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ইফতেখার হোসেন সোহেল এবং নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর। তফসিল ঘোষণায় সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানালো জামাত। নির্বাচন আয়োজনে নিরপেক্ষতার ঘাটতি দেখছে এনসিপি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলের নেতারা। তিন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দপ্তর পুনর্বণ্টন। ক্রীড়ায় আসিফ নজরুল, স্থানীয় সরকারে আদিলুর রহমান ও তথ্যে সৈয়দা রিজওয়ানা। নির্বাচন সহজ হবে না, সতর্ক না থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বললেন তারেক রহমান।
সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি। আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখার আহ্বান। রাজনৈতিক প্রভাবমুক্ত হল বিচার বিভাগ, আইন উপদেষ্টা। এবং শ্বাসরুদ্ধকর 32 ঘণ্টা পর গভীর নলকূপ থেকে শিশু সাজিদ উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।